আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনি আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি এমনভাবে কাজ করব তুমি টেরি পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দুচোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খানম, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলবো তা হলো যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস! আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট। আমরা দুই বোন। তবে সংসারে আমিই সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায়ও খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারিনি। অভাবের তাড়নায় পড়ে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ডাকায় তাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিল, আমার ঢাকায় অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে। তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দিবে তারা তোমার মেয়েকে। তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দিবে, ভালো জামা কাপড় দিবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব। তাই ভেবে মা রাবেয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবিয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বড় লোক সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলা। মায়ের কষ্ট দেখে আমিও অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফুটাতে অন্যের বাসায় কাজের চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজের মেয়ে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ। বাসায় রান্না বান্না ঠিক মতো হয় না। ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধা হচ্ছে। একটা কাজে মেয়ে হলে ভালোই হয়। রাবেয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকে তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবা। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দিবে, ভালো ভালো খেতে দিবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বড় লোক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিল। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবা স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিংয়ের 6 তলায় আমাকে নিয়ে এলো সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখিয়ে বলল, হেলন বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্না বান্না থেকে শুরু করে তালা বাসন মাজার সব কাজ পারে। তারপর হেলন বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হেলন বাবু লোকটি অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যেন চেয়ে রইলেন। তার চাওয়া দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটার। আমাকে জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার, আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার। তামা তুমি কি কি পারো? আমি বললাম, রান্না বান্না খুব ভালোভাবেই পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা, তুমি আমাকে স্যার বলবা না, আমাকে খালুজান বলে ডাকবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খালুজানের বাসায় রেখে চলে আসেন। খালুজান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেই। প্রথম দিন তারা আমার কাজ দেখে অনেক খুশি হলেন।
খালু জান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন। পরের দিন খালু জান আমার জন্য কিছু ভালো ভালো জামা কাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামা কাপড় আর কোনোদিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামা কাপড়। আমি বললাম, খালু জান, এরকম ধরনের ছোট ছোট জামা কাপড় আমি পরতে পারবো না। আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি। গ্রামে বড় বড় জামা কাপড় পরেছি। তাই এরকম ধরনের জামা কাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালুজান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো। আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই। তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে। উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সব সময় সাজগোজ করে থাকবা। কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই। তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা। আমি বললাম, আচ্ছা খালুজান। তারপর খালুজান আমাকে বলল, যাও দিলরুবা, মা, তুমি এই জামা কাপড়গুলো পরে আসো। আমি তোমাকে দেখব। তোমাকে কেমন লাগে, এই জামা কাপড়গুলো আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালুজানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে নিলাম। এবং আমার কাছে খুব ভালোই লেগেছিল। কারণ এরকম ধরনের দামি আর নতুন জামা কাপড় আমি কখনো কিনি নাই। জামা কাপড়গুলো পরে যখন খালুজানের সামনে আসলাম, তখন খালুজান আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন খালুজানের চোখে আমি এক স্বপ্ন সারথি, স্বপ্নের অপ্সরা। তারপর খালুজানের এমন চাওয়া দেখে আমি বললাম, খালুজান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালুজান বলল, না মা, তোমাকে নতুন দেখছি না। দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে, তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালুজান, আমার পড়ালেখার খুবই ইচ্ছা ছিল। আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালুজান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দেই, আমার বাসার টুকিটাকি কাজ যেগুলা করবে, আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সবকিছু সামলাতে? আমি বললাম, খালুজান, জি অবশ্যই পারব। আপনি যদি আমায় একটু হেল্প করেন। প্রথম প্রথম খালুজানকে তো ভালোই মনে হলো। কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালুজান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে। আমি এত টাকা পাবো কোথায়? খালুজান বলল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না। আমি তোমাকে সব কিছু দিব। তুমি শুধু আমাকে একটু একটু বলেই খালুজান থেমে গেলা। আমি বললাম, খালুজান, একটু কি? তারপর খালুজান চুপসে গেল। খালুজান কি যেন ভাবতে লাগল। মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতেই পারলাম না খালুজান একটু দ্বারা আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আধ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালুজান। আমি বললাম, খালুজান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালুজান বলল, না, কিসের যেন একটা শব্দ পেলাম। তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে। চুর মনে করে আমি তোমার এখানে আসলাম। কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালুজান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো। তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালুজান, কি এমন জিনিস এনেছেন আমার জন্য? তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? ওমা, চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেইন। আমি স্বর্ণের চেইনটি দেখে অনেক আনন্দে নাচতে শুরু করলাম। আর খালুজান আমার নাচার দৃশ্য খুব ভালোভাবে দেখতে লাগলেন। দেখতে দেখতে এভাবে কেটে গেল একটি মাস। তারপর খালুজান আমাকে একটি স্কুলে ভর্তি করে দিল।
আমি যদিও ক্লাস করতে পারতাম না, কারণ ক্লাস করলে বাসায় কাজ করবে কে? খালুজান বলল, পরীক্ষার সময় পরীক্ষা দিবা, আর বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। এইভাবে চলতে লাগলো আমার জীবন। হঠাৎ রাত 12টার সময় খালুজান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, দিলরুবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন কথাটা যে কিভাবে আমি বলবো, তা আমি বুঝতে পারছি না। জানি না এই কথাটা বলার পর তুমি আমাকে কেমন ভাবো। আমি বললাম, খালুজান, আপনি নিঃসন্দেহে বলেন। আমি আপনার সকল কথা রাখার চেষ্টা করব। আমি কথা দিলাম আমি আপনাকে কখনো ভুল বুঝব না, কখনো অসম্মান করব না। আপনার কথা শতভাগ রাখার চেষ্টা করব। কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। যেখানে আমি দুমুঠো খেতে পেতাম না, ভালো কাপড় চোপড় পেতাম না, সেখানে আপনার জন্য আজকে আমার এই রাজকীয় অবস্থান। আর তাছাড়াও আপনি আমাকে আপনার মেয়ের মতোই ভালোবাসেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। খাবার দাবার, কাপড় চোপড়, গহনা, আরাম আয়েসের কোনো অভাব নেই। আপনার কোনো কথা আমি কিভাবে না রাখতে পারি? তারপর খালু জান আমাকে বলল, দেখো দিলরুবা, তোমার খালা আজ 10টি বছর ধরে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না পারি তার সাথে দুটো মনের কথা বলতে, না পারি তার সাথে মনের খোরাক মেটাতে। খুব অসহ্য যন্ত্রণার মধ্যে আমার জীবন অতিবাহিত হচ্ছে। ছেলে মেয়ে সবাই পড়ালেখা করছে, কিন্তু কেউই আমার মনের অবস্থা বুঝে না। আর যে বুঝবে সে তো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। 10 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার পা দুটো ভেঙে যায় এবং সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তার সাথে তো আমার কোনো কিছু হয় না। মাথাটা সব সময় জাম হয়ে থাকে। মাথার মধ্যে সব সময় চিনচিন ব্যথা অনুভব করি। আমি জানি সেটা কিসের ব্যথা, কিন্তু কাউকে বলার মতো আমার দুঃসাহস হয়নি। তোমাকে যে কিভাবে কথাটা বলবো, বলতে আমার যদিও আনিজি ফিল করছি, তারপরেও আমি না বলে পারছি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মোহ, তোমার মায়ায় সত্যিই আমি হারিয়ে গেছি। আমি তোমাকে চাই দিলরুবা, তোমাকে আপন করে পেতে চাই। আমি জানি না কখন কিভাবে তোমার মধ্যে হারিয়ে গেছি। দিলরুবা, আমি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাই যা পেলে আমি একটু একটু করে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব। তোমার কাছ থেকে একটু ভিন্ন কিছু চাই, একটু ভিন্ন কিছু চাই। তুমি যদি আমাকে একটু দয়া করো, বিনিময় এর জন্য তুমি আমার কাছে যা চাও, আমি তাই দিব। সাহেবের মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, খালুজান, আপনি যা চেয়েছেন তা কিভাবে সম্ভব? আমি তো আপনার তুলনায় অনেক ছোট্ট একটা মেয়ে, আপনার মেয়ের মতোই। তারপরেও আপনার যদি ইচ্ছা হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার কথা শুনে খালুজান আমাকে বলল, মেয়ের মতো? কিন্তু মেয়ে তো নয়। আর তোমার সাথে আমার এইসব যায়, শুধুমাত্র বয়সের একটু ব্যবধান। প্লিজ দিলরুবা, আমাকে আমার মানসিক যন্ত্রণা থেকে একটু মুক্তি দাও। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার এই রাজকীয় জীবন, আরামায়েশ, কাপড় চোপড়, থাকা খাওয়া, গহনা, রাজকীয় চলাফেরা, সবকিছুতেই এখন আমি খুব শান্তিতে আছি। কারণ অভাব কি জিনিস তা আমি হাড়ে হাড়ে টের পেয়ে এসেছি বাবা মৃত্যুর পর। তাই মনে মনে ভাবতে লাগলাম, যদি খালু জানের প্রস্তাবে আমি রাজি না হই, তাহলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। আবার আমাকে কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে। তার চেয়ে বরং আমি রাজি হয়ে যাই। এসব কিছু ভেবেই আমি খালু জানের সাথে তার মানসিক যন্ত্রণা নিবারণের জন্য কাজ করতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনার আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারব না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টেরি পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দুচোখ বন্ধ হয়ে গেল। আমি খুব কাঁদতে শুরু করলাম আর খালুজানকে বললাম একটু সহনশীল হওয়ার জন্য। খালুজান আমার কাকুতি মিনতি শুনে 2 মিনিটের জন্য সহনশীল হয়, তারপর আবার পাগলের মতো আচরণ শুরু করে।
আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এবং এক পর্যায়ে প্রথম দিন শেষের দিকে আমি অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। তারপর খালুজান তার মনে স্বাদ পূরণ করেই দিল। এরপর থেকেই আমি খালুজানের সাথে একেবারেই ফ্রি হয়ে গেলাম। খালুজানও আমাকে আপন করে পেয়ে অনেক খুশি। এইভাবে কৌশলে ফেলে খালুজান আমার সাথে দুইটি বছর প্রায় প্রতিদিন রাতেই আমার সাথে মেতে উঠত এক নিষিদ্ধ লীলায়, যে লীলা সম্পূর্ণ ছিল আইন, ধর্ম, বর্ণ বহির্ভূত। বন্ধুরা, পরিশেষে আমি প্রায় দীর্ঘ 2টি বছর পর আমার ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু তখন বুঝলে তো আর কোনো কাজ হবে না। আমার জীবনে আমি যা হারাবার তা হারিয়ে ফেলেছিলাম। আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম। আর সে বিশ্বাসের ফলেই সে আমাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটাকে কেড়ে নিয়েছিল। তারপর বন্ধুরা, ওইখান থেকে আমি একেবারেই কাজ ছেড়ে চলে আসলাম। অতীতের কথা চিন্তা হলে আমার মনে খুব কষ্ট হয়, খুব। অতীতের সেই বেদনাদায়ক দৃশ্যগুলো আমাকে খুব পীড়া দেয়। প্রিয় বন্ধুরা, পরিশেষে তোমাদেরকে আমি একটি কথাই বলবো। তোমাদের চলার পথে তোমাদের অনেক লোকের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে, কিন্তু কাউকে তোমরা মন থেকে বিশ্বাস করে তাদের মিষ্টি মিষ্টি কথায় এমন কিছু দিও না যার জন্য তোমাদের সারাটি জীবন অনুশোচনা করতে হয়। আর সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। আর যদিও তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদেরকে সারা জীবনের মাসুল দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো একটি সত্য ঘটনা, যেখানে আমার বড় বোনের সরলতার সুযোগ নিয়ে আমার খালাতো ভাই আমার বোনের সাথে প্রেমের অভিনয় করে। তারপর আমার বাবা মা বাড়িতে না থাকায় কিছুদিন সে আমাদের বাড়িতে থাকত। একদিন রাতের বেলায় আমার বোন যখন ঘুমন্ত অবস্থায় ছিল, তখন সে চুপি চুপি লুকিয়ে গিয়ে সে আমার বোনের সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, আর তোমরা হাপের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। নবম শ্রেণীতে পড়ুয়া আমার বড় বোনকে খালাতো ভাইয়ের সাথে একা বাসায় রেখে 15 দিনের জন্য বাবা মা বেড়াতে যায়। শপিং করতে অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছিল। 15 দিনের শপিংও করেছিল অনেক। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আমাকেও বাবা মা সাথে করে নিয়ে যায়। বড় আপাও যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল। মায়ের পায়ে পর্যন্ত ধরেছিল তাকেও সাথে নেওয়ার জন্য। কিন্তু বড় আপাও ছিল ভীষণ মেধাবী। তাই মা বলেছিল 15 দিনে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। যদিও বর্তমানে 9-এ পড়ে, তবুও পরের বছর এসএসসি পরীক্ষার ভালো প্রস্তুতির জন্যই মা বাবা বড় আপাকে সাথে নেয়নি। মায়ের ইচ্ছে ছিল বড় আপা এত ভালো করে লেখাপড়া করবে যেন ভবিষ্যতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হতে পারে। সেদিন বেড়াতে যাওয়ার জন্য বড় আপা সে কি কান্না! যাওয়ার সময় আপার কান্না দেখে আমারও কান্না চলে এসেছিল। মা বলেছিল, বড় বোনের জন্য মায়া দেখাতে গেলে তোকে ও রেখে যাব। আমার চাকরিজীবী মা একটু বেশিই কঠোর ছিল। বেড়াতে গিয়ে অনেক মজা হয়েছিল। বিশেষ করে বাবা মা অনেক আনন্দ করেছিলেন। কিন্তু কে জানতো এই আনন্দেই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ এনে দেবে। আমিও কিন্তু কম আনন্দ করিনি। এটাও মনে হতো আমি একদিন আমার স্বামীর সাথে ঘুরতে আসব, কিন্তু কখনো কখনো স্বামীর পরিচয় নিয়েও যে মানুষ প্রতারণা করে, এটা আমার জানা ছিল না। আর জানা ছিল না মিছিমিছি স্বামীর অধিকার নিয়ে কেউ সামনে আসতে পারে এটাও। আমার নাম রাধিকা। বর্তমানে আমি একজন চিকিৎসক। আমরা 2 বোন। আমার বড় বোনের নাম রাইসা। আমার মা একজন স্কুল শিক্ষিকা আর বাবা ব্যবসায়ী ছিলেন। আমাদের 2 বোনের মধ্যে আমার বড় আপা একটু বেশি মেধাবী ছিল। ক্লাস 5-এ আপা ট্যালেন্ট পুল বৃত্তিও পেয়েছিল। তখন দেখতেও অপূর্ব সুন্দরী ছিল। আমরা যখন বেড়াতে যাই তখন আমাদের বাসায় মোবাইল ফোন ছিল না। একটা ল্যান্ডফোন ছিল আমাদের বাসায়।
কিন্তু ঘুরতে যাবে বলে যে ব্যাগ গুছানো সে কি তাড়াটাই না ছিল। বাবা মায়ের কয়েকদিন ধরে নষ্ট হয়ে থাকা ল্যান্ডফোনটা ঠিক করে যাওয়ার সময়ও বাবা মা আর পেল কোথায়। তাই বেড়াতে গিয়ে বড় আপার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা যদিও সেখানে আমাদের আনন্দের কোনো কমতি রাখিনি। আর হ্যাঁ, বড় আপার জন্য কাপড় চোপড় কিনতে ও একদম ভুলে যায়নি। একজনের পরিচয় দিতে তো ভুলেই গেছি, উনি হচ্ছেন আমার খালাতো ভাই আরিফ মাহমুদ, যাকে আমার বাবা মা আমার বড় আপার সাথে একা বাসায় রেখে গিয়েছিল। উনি তখন অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন। এমন ভালো ছেলে দুনিয়াতে আর একটাও ছিল না। যদিও সেটা আমার বাবা মা খালাদের চোখে ছিল, কিন্তু আমার চোখে ছিল না। বাবা যদিও আমার দাদা দাদিকে বাসায় এনে রাখতে চেয়েছিলেন, কিন্তু ১৫ দিন তারা আমাদের বাসায় থাকলে দুজন লোকের বাড়তি খরচ চালাতে হবে, সাথে আবার ওষুধের খরচ লাগবে। মায়ের এসব যুক্তিতে বাবাও আর কথা বাড়াল না। আরিফ ভাইয়াকেই আপার সাথে বাসায় রেখে গেল। ১৫ দিন ছুটি কাটিয়ে যেদিন বাড়ি ফিরে এলাম, সেদিন বাড়িতে ঢোকামাত্রই আমার খালাতো ভাই আরিফ সাহেব তার ব্যাগ নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। এমনভাবেই রেডি হয়েই ছিলেন উনি, যেন আমরা ঘরে ঢুকলেই উনি বের হয়ে যেতে পারবেন। বেড়াতে গিয়ে উনার জন্য মা চকলেট, শার্ট কিনে এনেছিলেন। খালা খালুর জন্য কাপড় চোপড় কিনে এনেছিলেন। সেগুলো ওনাকে মা নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু ব্যাগ থেকে মায়ের সেগুলো খোলার সময়টুকুও পাননি। ওনার সামনে পরীক্ষা আছে বলে হনহন করে বেরিয়ে গেলেন। সত্যি কয়েক মাস পরে ওনার পরীক্ষাও ছিল। এদিকে অপাকেও খুব রোগা দেখাচ্ছিল। আপার মায়া হরিণীর মতো চোখের নিচে কিছুটা কালিও জমেছিল। আমরা ফিরে আসার পর থেকেই বড় আপা ছিল নিরুত্তাপ। কেমন যেন মনমরা হয়ে থাকত। বাবা মা বারবার মন খারাপের কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও বড় আপা কিছুই বলত না। আমরা না থাকাকালীন রান্না করার জন্য বাসায় যে খালা আসত, তাকেও জিজ্ঞেস করা হলো, কিন্তু সেও কিছু বলতে পারল না। কিন্তু আপার চেহারা দেখে মনে হতো অনেক ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে আপার উপর দিয়ে। যাই হোক, বেড়াতে গিয়ে আনা ড্রেস, কসমেটিক্স, চকোলেট সহ অন্যান্য উপহারের প্রতি কোনো আগ্রহ ছিল না বড় আপার। ঘটনা ঘটল ২ মাস পর। হঠাৎ করেই বড় আপা দিনে ২-১ বার বমি করত। তখন বড় আপাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার টেস্ট করার পর জানা গেল বড় আপার নাকি বাচ্চা হবে। বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বাবা আপাকে ঘটনা জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। বড় আপা কিছুই বলছে না, শুধু কান্নাই করছে। ওইদিকে বাচ্চাটাও বা নষ্ট করছে না। মায়ের চিন্তা হচ্ছে, যার বাচ্চা তার সাথে আপাকে বিয়ে দিয়ে দেবে। বড় আপাকে যখনই ঘটনা জিজ্ঞেস করা হয়, সে তখনই প্রচণ্ড ভয়ে কান্না শুরু করে দেয়। বড় আপার কখনো বিয়ে, বাচ্চা হওয়া এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা ছিল না। এবার বাবা চেষ্টা করল বড় আপার কাছ থেকে ঘটনা জানতে। বাবা কিছুটা নরম হয়ে আবার ঘটনা জানতে চাইলে বড় আপা চিৎকার দিয়ে বলে উঠল, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে দিয়েছিলে কেন? তোমরা তো বলেছিলে আমি লেখাপড়া করে ডাক্তার হব। সেখানে এত ছোট বেলায় বিয়ে দিয়ে কেন রেখে গেছ? এ কথা শুনে বাবা মার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল। বাবা মা জিজ্ঞেস করল, এমন মিথ্যা তোকে কে বলেছে যে তোকে আমরা বিয়ে দিয়েছি? বড় আপা বলে, সে মিথ্যা বলেনি, তার কাছে আমাদের বিয়ের কাগজ ছিল। আমি নিজের চোখে আমার বিয়ের কাগজ দেখেছি। এবার বাবা মা জিজ্ঞেস করে, আমরা যাওয়ার পরে কেউ কি তাকে জোর করে বিয়ে করেছে? সেই বিয়ের কাগজ বা কোথায়? আমাদের কাগজটা দেখা। বড় আপা বলল, না, তোমরা যাওয়ার পরে আমার বিয়ে হবে কেন? তোমরাই তো আমাকে বিয়ে দিয়ে এখানে রেখে গেছ, স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। এবার বাবা মা আরো অবাক হয়ে যায়। বাবা মা জানতে চাইল, তোর বিয়ের কাগজ কোথায়? স্বামী পরিচয় নিয়ে এসে তোর সর্বনাশ কে করে গেছে? এবার আপা বলল, বিয়ের কাগজ তো আমার হাউসব্যান্ড নিয়ে গেছে, আর সর্বনাশ কেন বলছো? এটা তো বৈধ। তখন মা জিজ্ঞেস করল, এসব ঘটনা কখন হয়েছে? আরিফ তখন কোথায় ছিল? আরিফকে কিছু জানাস না কেন? তখন এসব ঘটনার কথা বড় আপা চিৎকার দিয়ে বলে ওঠে, আরিফ ভাইকে জানাবো মানে? মা কিছু না বুঝলেও বাবা ঘটনাটা কিছুটা ধরতে পেরেছে। বাবা জিজ্ঞেস করল, সে হাতি তোর সাথে কিছু করেছে? হ্যাঁ, তোমরাই তো আরিফ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে রেখে গেছ, স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। বাবা মা জিজ্ঞেস করল, এসব মিথ্যা কথা তোকে আরিফ বলেছে? আপা উত্তর দেয়, মিথ্যে কথা কেন হবে? আরিফ ভাইয়া আমাকে বিয়ের কাগজ দেখিয়েছে। আর আরিফ ভাইয়া এসব কথা তোমাদেরকে জানাতে নিষেধ করেছে। তাহলে নাকি উনি আত্মহত্যা করবেন? তাই আমি প্রথমে তোমাদেরকে কিছুই বলিনি। মা এবার কান্না করতে শুরু করল। মা বলল, আরিফদের সাথে তো কোনোভাবেই তোর বিয়ে বা শারীরিক সম্পর্ক বৈধ না।
কারণ শিহাবের সাথে আমাদের একটা অন্য সম্পর্ক আছে। এটা তুইও জানিস, আরিফ ও জানে। তারপরেও বড় আপাকে মা আবারও জিজ্ঞেস করল, আমরা যাওয়ার পরে কি আরিফ তোকে বিয়ে করেছে? বড় আপা তখন রেগে গিয়ে বলল, আর কতবার বলবো, এক কথা বারবারই তো বলছি, যে তোমরা বিয়ে দিয়ে আরিফ ভাইয়ের সাথে আমাকে একা রেখে গেছো বাসর করার জন্য। এরপর আরিফ ভাইয়ের পরিবারকে ডেকে আনা হলো, সাথে দুই পক্ষের অন্যান্য আত্মীয় স্বজনকেও ডাকা হলো সেদিন। কিন্তু আরিফ ভাইয়া আসেনি, সে তার বাড়িতেই থেকেছে। খালা খালু তাকে ফোন করে জিজ্ঞেস করার পরে সে সব ঘটনা পুরো অস্বীকার করেছে। শুধু অস্বীকারই না, সে বলেছে কার সাথে এই সর্বনাশ করে এসেছে। এখন তাকে দোষ দেওয়া হয়। বিয়ের কাগজের কথা বললে সে বাবা মাকে বলেছে, তাহলে আপনার মেয়েকেই বলুন বিয়ের কাগজ দেখাতে। বড় আপার কাছে তো আরিফ ভাই কোনো কাগজ রেখে যায়নি। আপা কাগজ কোথা থেকে দেখাবে? তাছাড়া ধর্মীয় ও সামাজিকভাবে আরিফ ভাইয়ের সাথে বড় আপার বিয়ে বা শারীরিক সম্পর্ক কোনোভাবেই বৈধ না। এটা আরিফ ভাই জানত। আরিফ ভাইয়ের মতন প্রাপ্তবয়স্ক একজন ছেলের পক্ষে এই বিধান ভঙ্গ করার কথা নয়। সবাই আরিফ ভাইয়ের কথা সেদিন বিশ্বাস করেছিল এবং বড় আপাকে পুরোপুরি নষ্ট মেয়ে সাব্যস্ত করা হলো। এরপর বড় আপার বাচ্চাটা নষ্ট করে ফেলা হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ততদিনে এই ঘটনা জেনে গেছে। সবাই আমাদের সাথে দূরত্ব তৈরি করে নিল। বড় আপার কোনো বান্ধবী আর বড় আপার সাথে মিশত না। আর পুরুষের কথা কি বলব, অনেক পুরুষ মানুষই বড় আপাকে দেখলে মনে হয় যেন একটা পতিতা দেখত। ওদিকে যেসব ছেলে বড় আপার সাথে বন্ধুত্ব করতে চাইত তাদের একটাই উদ্দেশ্য ছিল হয়রানি করা। বড় আপা কখনোই আর কারো ফাঁদে পা দেয়নি। বড় আপা না পেয়েছিল আত্মীয় স্বজনদের কাছ থেকে একটু শান্তি, আর না পেয়েছিল বন্ধুবান্ধব প্রতিবেশীদের কাছ থেকে একটু স্বস্তি। স্কুলেও ছিল একই অবস্থা, যেখানেই যেত কোনো না কোনো পুরুষ অসৎ উদ্দেশ্য নিয়ে লাগাতে চাইত। আত্মীয় স্বজনের কোনো খুশির প্রোগ্রাম, স্কুলের কোনো প্রোগ্রামে বড় আপাকে সবাই ঘৃণার চোখে দেখত। বড় আপাও খুশির প্রোগ্রামগুলো যথাসম্ভব এড়িয়ে চলত। আপার জীবন থেকে যেন সব খুশি বিদায় নিয়েছিল। সায়েন্স গ্রুপের বেশি বেশি প্রাইভেট পড়তে হতো। প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় বলে ঘরের বাইরেও একটু বেশিই থাকতে হয়। বাবা কিছুটা বুদ্ধি করে বড় আপাকে ইন্টারমিডিয়েটে আর্টস গ্রুপে ভর্তি করিয়ে দেয়। প্রতিনিয়ত মানুষের দেওয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বিভাগীয় শহরের সরকারি মহিলা কলেজে আপাকে ভর্তি করিয়ে দেয়। বাবা আপাকে মহিলা কলেজের আবাসিক হলে উঠিয়ে দিল। এবার বুঝিয়ে আবার একটু শান্তি হবে। কিন্তু না, ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আপা যে হয়ে গিয়েছিল এলাকার নামকরা স্টুডেন্ট, পাশাপাশি চেহারাও ছিল নাটোরের বনলতা সেনের মতো। পরবর্তীতে নষ্টা ধর্ষিতা মেয়ে হিসেবে তাকে কি আর মানুষের চিনতে ভুল হয়? সেই মহিলা কলেজ এবং কলেজের আবাসিক হলেও তো আমাদের এলাকার মেয়েরা ছিল। তারা আমাকে চিনতে ভুল করল না। তাদের মাধ্যমে এক কান দু কান করে ঘটনা অনেকেই জেনে গেল। আবার শান্তি পেল কই? ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপাকে ইডেন কলেজে ইংরেজিতে অনার্স এ ভর্তি করিয়ে আগের মতোই আবাসিক হলে উঠিয়ে দেওয়া হলো। এবার তো আমাদের বিভাগ থেকে অনেক দূরের শহরে পাঠিয়ে দেওয়া হলো। কলেজে ক্লাস করে একরকম ভালোই চলছিল, আবার কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ারটা ভালো গেলেও সেকেন্ড ইয়ারের শুরুতেই আমাদের এলাকার মেয়েরা আমাকে আবিষ্কার করে ফেলে এবং কেউ কেউ আবাসিক হলের মেয়েদেরকেও বড় আপার ধর্ষিতা হওয়ার ঘটনাটা জানিয়ে দেয়। সেই ঘটনা হাঁটি হাঁটি পা পা করে ইংরেজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের কোনো কোনো মেয়ের কানেও চলে যায়। আবারও সেই যন্ত্রণায় আপার সঙ্গী হয়ে রইল। এরপরে জেলা শহরের ঠিকানা দিয়ে বড় আপার প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। বড় আপার চাকরিও হয়। বড় আপা কোথায় চাকরি করে সেটা এলাকার কাউকে জানানো হয় না। উপজেলা থেকে আমাদের জেলা শহরের দূরত্ব 22 কিলোমিটার হলে হবে কি? বড় আপার অতীত জীবন, তার স্কুলে যেতে 22 মাসও সময় নিল না। সেই ভয়ঙ্কর অতীত কিভাবে কিভাবে যেন স্কুলে গিয়েও হাজির হল। বিষাক্ত ঘটনার দুঃসহ অতীত যে কিছুতেই আপাকে মুক্ত করল না। আরিফ সাহেবের কথা বলতে তো ভুলেই যাচ্ছি আমরা। চলে যাওয়ার দিন বন্ধুর ফোন ফ্যাক্সের দোকান থেকে টাইপ করে একটা মিথ্যা ম্যারেজ পেপার তৈরি করে এনে বড় আপাকে দেখিয়েছিল। আরিফ ম্যারেজ সার্টিফিকেট লিখে দুজনের নাম পরিচয় দেওয়া সাধারণ একটা কাগজ ছিল। সেটা নবম শ্রেণীতে পড়ুয়া আমার আপা সেদিন এর আগে কখনোই ম্যারেজ পেপার দেখেনি। ম্যারেজ পেপারটা যে ভুল ছিল সেটা আপা না বুঝলেও এটা কিন্তু আপা ঠিকই বুঝেছিল যে শিহাবের সাথে আপার কোনো বৈধ সম্পর্ক কোনোভাবেই হওয়ার নয়। কিন্তু সেদিন আরিফ যে সব বিধিবিধান নিয়ে আপাকে মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল একা বাসায় দিনের পর দিন, আপাও ছিল নিরুপায়। উল্টে ভয় দেখিয়েছিল আরিফ।
শিহাবের জীবনেও অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। সেদিন আরিফ ঘটনা অস্বীকার করার পরেও আমার বাবা মা মামলা করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে এসেছিল শিহাবের মা বাবা। তারা আমার বাবা মাকে রীতিমতো ভয় দেখিয়ে মামলা থেকে বিরত রেখেছিল। আমার নানা বাড়ির মানুষ ও একমাত্র নাতি সিহাব এ ব্যাপারে নিরপেক্ষ ছিল। বাবা মা সেদিন ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছেড়ে দেয়নি। ঠিক 2 বছর পরে আরিফ প্রেম করে ফুফাতো বোনকে বিয়ে করে। বিয়ের 7 মাস পরে স্ত্রী বাচ্চা হবে এমতাবস্থায় অনার্স প্রথম বর্ষের পড়ুয়া চাচাতো বোনকে আরিফ নষ্ট করে। এবার চাচা ফুফু দুজনেই শিহাবের বিরুদ্ধে চলে যায়। তাদের করা ধর্ষণের মামলায় শিহাবের জেল হয়। অথচ এরাই একদিন আরিফকে নির্দোষ দাবি করে বড় আপাকে নষ্টা উপাধি দিয়ে নাক সিটকে চলে গিয়েছিল। আমার একটা প্রশ্ন আছে, এখানে মানুষ কেন ধর্ষকের পক্ষ নিয়ে বলুন তো? নিজের মা বোন মেয়েকে ধর্ষিতা বানানোর জন্য? সবার বিচার হলেও বড় আপাকে কিন্তু ধর্ষিতা উপাধি নিয়েই সমাজে বাস করতে হয়েছিল। বাবা মা ও কেন জানি না বড় আপাকে একদমই সহ্য করতে পারত না। লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু কারণে অকারণে কষ্ট দিয়ে কথা বলত। আর বাবা তো সবসময় ওই ঘটনার জন্য মাকে দায়ী করত। এরপর বাবা মায়ের মধ্যে নিত্য ঝগড়া বিবাদ লেগে থাকত। মোট কথা আমাদের পুরো পরিবারটাই বিষাক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল একটি ঘটনা, সেটা হচ্ছে আমার বিয়েতে বড় আপাকে আসতে দেওয়া হয়নি। যদিও বিয়ের আগে আমি আমার চিকিৎসক হবু স্বামীকে বড় আপার ঘটনা জানিয়েছিলাম। ও বলেছিল বিয়ের আগে এসব ঘটনা আমার ফ্যামিলিকে না জানানোই ভালো, কারণ সবার মানসিকতা তো একরকম নাও হতে পারে। বাবা তারপরেও ওর বাবা মাকে জানাতে চেয়েছিল, কিন্তু বাধা দিয়েছিল, কারণ ঘটনাটা তো আমার সাথে ঘটেনি। বাধা দিলেই বা কি, যে সামান্য কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এসেছিল বিয়েতে, তাদের মধ্যে কারা যেন বিয়ের দিনই বড় আপার ব্যাপারে ঘটনা বরযাত্রীকে জানিয়ে দেয়। সেদিন আমার হাউসব্যান্ডের দিতার জন্য বিয়েটা আমার হয়েছিল। যদিও শ্বশুরবাড়ির লোকজন এই ইস্যুতে আমাকে কম কথা শোনায়নি। বড় আপার মনে হয় ততদিনে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হঠাৎ করেই একদিন শুনলাম বড় আপা দেশে থাকতে চাইছেন না, শেষ পর্যন্ত তাই হলো। বাবা মাকে রাজি করিয়েই ছাড়ল, বড় আপা কানাডা চলে যায়। এরপর কানাডাতেই আপা বিয়ে করে থেকে গেছেন। দুলাভাই বাঙালি বংশোদ্ভূত কানাডীয় ডক্টর। আর বড় আপা সেখানে একটা বাচ্চাদের স্কুলে চাকরি করে। 2 সন্তান আর স্বামী নিয়ে সুখেই আছে। এখন আমার বড় আপা বাবা মা সহ আমরা সবাই বড় আপাকে বাচ্চাদেরকে দেখতে চাই, কিন্তু আপা দেশে আসতে চাই না। কারণ আমরা চাই না বাচ্চাদের কোনো ভাবে তার কালো অতীত জেনে ফেলুক, এবং সেটা বাচ্চাদের মনে প্রভাব পড়বে। দুলাভাই যদিও সব জেনেই বিয়ে করেছে। ও হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি, বড় আপা আগেও রাফিয়া নামে আমার আর এক বোন ছিল, রাফিয়া। মাত্র 6 মাস বয়সে নিউমোনিয়ায় মারা যায় রাফিয়া। আমার যখন 1 মাস বয়স, তখন আমাদের খালাতো ভাই আরিফ সাহেবের জন্ম হয়। ছেলের জন্মের পর খালার 3 দিন সেন্সলেস থাকে, তখন আমার নিজের মা বুকের দুধ খাইয়ে বোনের ছেলে আরিফকে বাঁচিয়ে রেখেছিল। সেই হিসাবে আরিফ আমাদের দুধ ভাই। বড় আপার সাথে কোনোভাবেই তার বিয়ে বা অন্য কোনো শারীরিক সম্পর্ক বৈধ ছিল না। কিন্তু কে জানত সেদিন আমার মা দুধ খাইয়ে একটা কালসা পুষেছিল, যে ঘটনায় বড় আপার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। এমন সব ঘটনায় আমার কিছু প্রশ্ন আছে, কেন এসব ঘটনা মেয়েদের কি সমাজে অপরাধীর চোখে দেখা হয়? সত্যি কি মেয়েরা অপরাধী থাকে? কেন লজ্জিত হয়ে সমাজে এদের বাস করতে হয়? বাবা মাই বা কেন তাদেরকে অবহেলার চোখে দেখে? সমাজ কেন তাদের ঘৃণা করে? কেন জীবন থেকে সকল তাদের খুশি কেড়ে নেওয়া হয়? কেনই বা একাকিত্বকে তাদের সঙ্গী করা হয়? সেই পরিবারটাকে কেন কোণঠাসা করে রাখা হয়? কেন তাদেরকে বাঁচার নামে মেরে ফেলা হয়? সেদিনের ঘটনায় আমার আরও কিছু প্রশ্ন আছে। সেদিন দোষটা আসলে কার ছিল? আমার বাবা মায়ের, আরিফ নামক জানোয়ারের, আমার বউ, আবার এই সমাজের, নাকি আমাদের মানসিকতার? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্য একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।